হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর এই স্কুলটার 4-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। আর এর আগের অর্থাৎ 1, 2 আর 3-এর দাগের অঙ্কগুলো যারা এখনো দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো 4-এর 1-এর অঙ্কটা চলো শুরু করা যাক। দেখো কি রয়েছে, বার্ষিক সরল সুদের হার কত হলে ৯,১০০ টাকা 2 বছর 6 মাসে সুদে আসলে ৯,৫৫৫ টাকা হবে। তো আমাদের আসল দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া নেই, যেটা আমরা ধরে নেব। তো দেখো লিখবো কি, ধরি সুদের হার হচ্ছে 8%। সুদের হারটা ধরে নিলাম। আর দেখো আসল দেওয়া রয়েছে আর সময় দেওয়া রয়েছে। আসল হচ্ছে ৯,১০০ টাকা, আর যেটা সময়টা দেওয়া রয়েছে বছর আর মাস দুটো মিলে 2 বছর 6 মাস সমান। এটাকে যদি পুরোটাকে আমরা বছর করে নিতে চাই তাহলে কত পাবো? দেখো 2 তো বছরে রয়েছে, 2 থাকলো, প্লাস 6 মাসটাকে বছর করার জন্য কি করতে হয়, মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 6/12 এটা হয়ে গেল বছর। যেহেতু আমরা এই মাসটাকে বছরে করে নিয়েছি, এখানে দেখো 6 1 6, 6 2 12, 2 আর 1 2 যোগ করলে কত হয়? 2 পূর্ণ 1 2 মানে হচ্ছে 2 2 4 আর 1 5, অর্থাৎ 5/2 বছর। ঠিক আছে। আর এখানে দেখো আমরা সুদ বার করে রাখবো, যেহেতু এখানে বলা রয়েছে যে সুদে আসলে ৯,৫৫৫ টাকা হচ্ছে আর আসলে ৯,১০০ টাকা, তাহলে সুদ কত টাকা হবে? সুদ হবে ৯,৫৫৫ মাইনাস ৯,১০০ টাকা। ঠিক আছে, সমান দেখো এখান থেকে বিয়োগ করলে পাবো 455 টাকা। এবার এখান থেকে আমরা একেবারে শর্টে করে দেব। শর্তে কি লিখবো? দেখো শর্তে আমাদের যেটা সরল সুদের সূত্র সেটা কি, পি আর টি বাই 100। পি মানে হচ্ছে ৯,১০০, আরটা তো আরই রয়েছে, ইন্টু টি মানে হচ্ছে 5/2। তো সেই 5টা উপরে লিখবো আর 2টাকে নিচে লিখবো, আর নিচে রয়েছে 100। এটা সমান হচ্ছে কত? 455। দেখো এখানে দুটো শূন্য কেটে দিলাম, বা আর সমান কত হবে? 2টা এখানে গুণ হবে 455 সাথে, 455 গুণিত 2, আর এই 91 আর 5টা চলে আসবে কি এদিকে নিচে, যেহেতু ডান দিকে বা দিকে উপরে রয়েছে, ডান দিকে আসলে নিচে নামবে। দেখো এবার 5 দিয়ে কাটবো, 5 9 45, 5 1 5, আবার এখানে 91 কেটে গেল, বা আর সমান কত হচ্ছে? 2। ঠিক আছে, আর এর মানই আমরা চাইছিলাম, তাহলে অ্যান্সারে লিখবে যে অতএব বার্ষিক সরল সুদের হার হচ্ছে 2%। দেখো এরপরে 2-এর অঙ্কটাতে কি রয়েছে, একটি জায়গার মূল্য প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়। 5 বছর পর ওই জায়গার মূল্য তার বর্তমান মূল্যের দ্বিগুণ হয়। কত বছর পর ওই জায়গার মূল্য বর্তমান মূল্যের 8 গুণ হবে? তো আমাদের এখানে শুধুমাত্র সময় দেওয়া রয়েছে, বর্তমান মূল্য দেওয়া নেই আর সুদের হারও দেওয়া নেই। তাহলে প্রথমে আমরা ওই দুটো ধরে নেব। ধরি বর্তমান মূল্য সমান হচ্ছে কত? পি টাকা, এবং আর ধরতে হবে সুদের হার, এটা আমাদের দেওয়া নেই, সুদের হার হচ্ছে 8%। অতএব দেখো এটা যেহেতু সমহার বৃদ্ধির অঙ্ক, তার মানে চক্রবৃদ্ধি সুদের সূত্র আমাদের কাজে লাগাতে হবে। এখানে বলা রয়েছে 5 বছর পর ওই জায়গার মূল্য বর্তমান মূল্যের দ্বিগুণ হচ্ছে, তাহলে অতএব কি লিখতে পারবো বলতো? পি ইন্টু 1 প্লাস এখানে 8/100 হোল টু দি পাওয়ার 5, মানে 5 বছর পর বর্তমান মূল্য পি টাকা, 5 বছর পর তাহলে এই টাকাটা হচ্ছে, আর এটা সমানই হচ্ছে কি বলা রয়েছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে তোমার পি টাকাটা 5 বছর পর কত হয়ে যাবে? 2p হয়ে যাবে। দ্বিগুণ মানে পি এর দ্বিগুণ, তাহলে 2p। এখানে দেখো পি আর পি কেটে গেল, বা আমাদের যেটা পড়ে থাকলো সেটা লিখবো 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 2। ঠিক আছে, এটা থাক, এটা আমরা এর পরে কাজে লাগাবো। এবার বলা রয়েছে যে কত বছর পরে ওই জায়গার মূল্য বর্তমান মূল্যের 8 গুণ হবে। তাহলে আমরা সেই সময়টা ধরে নিই। ধরি x বছর পর মূল্য 8 গুণ হবে। তাহলে দেখো x বছর পরে 8 গুণ হচ্ছে মানে টাকা তো p আর সুদের হার rই রয়েছে, তাহলে অতএব কি লিখবো? p ইন্টু 1 প্লাস r/100, এখানে হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে? x, যেহেতু x বছর পর হচ্ছে, সমান কত? 8 গুণ হয়ে যাচ্ছে, p টাকার 8 গুণ, তার মানে 8p। ঠিক আছে, এখানে দেখো p আর p কেটে গেল,
বা দিকে আছে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে কত x সমান সমান এদিকে যে 8টা রয়েছে 8কে আমরা লিখবো কি 2 এর কিউব। এখানে যেহেতু এই যে 2 রয়েছে না, এই 2টাকে কাজে লাগানোর জন্য এখানে লিখবো 2 এর কিউব। ঠিক আছে, এবার দেখো এই যে এটা সমান 2, তাহলে আমরা 2 এর পরিবর্তে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 5 বসাতে পারি। তাহলে কি লিখবো, বা এদিকে বা দিকে থাকছে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x সমান এদিকে 2 এর পরিবর্তে লিখবো 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার দেখো 5, আর এই যে 3টা আছে 3টা এখানে থাকবে কি গুণ হিসাবে। ঠিক আছে, এবার দুদিকটা তুলনা করলে কি বুঝতে পারছো, বা x সমান কত হবে, বা x সমান দেখো এখানে নিচে যে বেশগুলো সেগুলো কিন্তু দুটোই একই আছে, তাহলে x এর মানটা কার সাথে সমান হবে 5 ইন্টু 3 এর সাথে, তার মানে কত 15। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারে কি লিখবে যে 15 বছর পর ওই জায়গার মূল্য বর্তমান মূল্যের 8 গুণ হবে। দেখো এরপরে 3 অঙ্কটাতে কি বলা রয়েছে, a b c তিনটি মূলদ সংখ্যা যেখানে a প্লাস b প্লাস c সমান 0, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় মূলদ না অমূলদ যাচাই করো। তো কি এখানে a b c তিনটে মূলদ সংখ্যা, তার সাথে দেওয়া রয়েছে কি যে a প্লাস b প্লাস c সমান 0। ঠিক আছে, বা দেখো এখান থেকে লিখতে পারি b সমান হচ্ছে মাইনাস অফ a প্লাস c, লিখতে পারি তো a আর c টা ডান দিকে চলে গেল, আর যেহেতু ডান দিকে যাচ্ছে তখন যেহেতু বাঁ দিকে দুজনেই প্লাস ছিল ডান দিকে চলে গেল দুজনেই মাইনাস হয়ে গেল, মাইনাসটা কমন নিয়ে একসাথে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো যে সমীকরণটা আমাদের দেওয়া রয়েছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, জানতে চাইছে যে এই যে সমীকরণ এর বীজদ্বয়গুলো মূলদ হবে নাকি অমূলদ হবে। তো এই সমীকরণের বীজগুলো আমরা কেমন জানি, সমীকরণের বীজদ্বয় সমান কত হয় বলতো, বীজদ্বয় হচ্ছে এখানে হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো। শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা যে বীজগুলো পাই সেটা হচ্ছে এই সূত্র থেকে পাই, তার মানে এগুলো হচ্ছে বীজ। তো এখানে কি করব, এই যে দেখো বিটা রয়েছে এই ভেতরের বিটা, এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস অফ a প্লাস c। তো যদি এখানে বি স্কোয়ার রয়েছে, বি সমান যদি মাইনাস অফ এ প্লাস সি হয়, তাহলে এখান থেকে বি স্কোয়ার সমান কত হবে বলতো, এ প্লাস সি এর হোল স্কোয়ার হয়ে যাবে। কিন্তু এই যে মাইনাসটা আছে এটা কিন্তু আর ডান দিকে যখন আমরা স্কোয়ার করবো তখন মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে, তার জন্য মাইনাসটা কিন্তু উঠে যাচ্ছে। সমান দেখো এখানে বাইরের বিটাকে বি রাখছি, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। রুট ওভার বি স্কোয়ারের পরিবর্তে কত লিখবো, এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত 2a। এবার ভালো করে দেখো রুটের ভেতরে যেটা রয়েছে সেটার একটা সূত্র আমরা জানি, কত হবে বলতো, রুট ওভার অফ মানে রুটটা বাদ দাও, a প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 4ac। তো আমরা সূত্র জানি a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab, সেটা হচ্ছে কি a মাইনাস বি এর হোল স্কয়ার, তার মানে এখানে হবে a মাইনাস সি এর হোল স্কয়ার, এটা বাই রয়েছে 2a। ঠিক আছে, এবার যখন হোল স্কয়ারটা তুলবো, হোল স্কয়ারটা তুললে কত পাবো বলতো, এখানে রুট তোলার জন্য কিন্তু আমাদের আর প্লাস মাইনাস করার দরকার নেই যেহেতু বাইরে প্লাস মাইনাস রয়েছে। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে যাবে প্লাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে a মাইনাস সি বাই 2a। ঠিক আছে, তারপর এখানটায় রুটটা স্কয়ারটা একসাথে উঠে গেল, a মাইনাস সি হয়ে গেল। এবার কি এখান থেকে আমরা একবার প্লাসটা নিয়ে একটা মান পাবো আর একবার মাইনাসটা নিয়ে একটা মান পাবো, তাহলে সমান যদি প্লাসটা নিই কি পাবো, মাইনাস বি প্লাস এ মাইনাস সি বাই 2a, পেয়েছি তো। আর যদি মাইনাসটা নিই তাহলে কি পাবো, মাইনাস বি মাইনাস এ প্লাস সি বাই 2a। ঠিক আছে, তার মানে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের দুটো বীজ পেলাম, কি কি, একটা হচ্ছে এই বীজটা আর একটা হচ্ছে এই বীজটা, দুটো বীজ পেয়েছি। এবার দেখো আমাদের অঙ্কের একদম প্রথমে বলা রয়েছে যে a b c তিনটি হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে যদি a b c তিনটে মূলদ সংখ্যা হয়, তুমি তিনটে মূলদ সংখ্যাকে নিয়ে যদি এরকম প্লাস মাইনাস করো তখন কি পাবে, মূলদ সংখ্যা পাবে। আবার মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা দিয়ে ভাগ করলেও মূলদ সংখ্যাই পাওয়া যায়, তাহলে এইটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা, এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। অতএব আমরা কি লিখতে পারবো, বীজদ্বয় মূলদ হবে বা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, দুটো বীজই কিন্তু আমরা মূলদ সংখ্যায় পেলাম। ঠিক আছে, বুঝতে পারলে।
দেখো এরপরে 4 অঙ্কটাতে কি বলা রয়েছে, x সমান দেওয়া রয়েছে 3 + 2√2। তাহলে আমাদের x² + 1/x² এর মান বার করতে হবে। তো প্রথমে তার জন্য কি করব, দেখো এখান থেকে আগে x² এর মানটা বার করে রাখবো। x² সমান হবে 3 + 2√2 এর হোল স্কয়ার। এটাকে যদি a + b তার হোল স্কয়ারের সূত্রে ভাঙি কি হবে, a² + 2ab + b²। তো a স্কয়ারের জন্য হবে 3a² মানে হচ্ছে 9 প্লাস 2 × a × b। 2 মানে হচ্ছে 2 × 3 × এটা, তাহলে 3 2 এ 6, 6 2 এ 12√2, ঠিক আছে। আর প্লাস হবে b² মানে এটার হোল স্কয়ার, 2√2 এর হোল স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার হচ্ছে 4, √2 এর স্কয়ার হচ্ছে 2, তাহলে 4 আর 2 গুণ করলে কত হয় 8, সমান কত হয়ে গেল 9 আর 8 হচ্ছে 17 প্লাস 12√2, ঠিক আছে। এটা হলো x²। অতএব এখান থেকে আমরা বার করব 1/x²। 1/x² এর মান কত, 17 প্লাস 12√2, ঠিক আছে। এবার এটার জন্য আমরা কি করব, দেখো যেহেতু করণটা নিচে রয়েছে তাহলে এটার জন্য করণী নিরসন করতে হবে। তার জন্য উপরে গুণ করব কত দিয়ে, 17 মাইনাস 12√2 দিয়ে। আর নিচে কি রয়েছে, 17 প্লাস 12√2 রয়েছে, আর একটা গুণ করেছি আমরা 17 মাইনাস 12√2 দিয়ে। সমান কত, দেখো উপরটা যেরকম আছে সেরকমই রাখলাম, 17 মাইনাস 12√2। নিচে কি হবে, নিচে চলে এসছে a + b × a - b, তার মানে কার সূত্র, a² - b²। তাহলে a² মানে প্রথমে হবে 17² মাইনাস হবে কত, 12√2²। এবার দেখো 17² হচ্ছে 289 হয়, ঠিক আছে। আর 12√2², 12√2 এর যখন স্কয়ার করব, 12√2 × 12√2, তো 12 আর 12 হয় 144, আর তার সাথে √2 আর √2 গুণ করলে হয় 2, তার মানে হয়ে গেল কত, 288। তার মানে নিচটা হয়ে যাচ্ছে কি 289 মাইনাস 288, তার মানে কত 1। তাহলে আমাদের নিচটা কি হয়ে গেল 1, বুঝতে পারলে কি করে হলো, এটা হচ্ছে 289, এটা হচ্ছে 288, বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে এখান থেকে সমান লিখতে পারবো কত, এটার মান হচ্ছে 17 মাইনাস 12√2, হয়ে গেল। তো এবার আমরা কি করব, মান দুজনেরই পেয়ে গেছি, দুটো মানই এমন এসছে যে কেটে যাবে। দেখো x² এর মান হচ্ছে 17 প্লাস 12√2 প্লাস 1/x² এর মান এসছে 17 মাইনাস 12√2, তাহলে এখানে প্লাস 17 মাইনাস 12√2। এ দেখো কেটে গেল, 17 আর 17 যোগ করলে কত হচ্ছে 34, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। দেখো এর পরের 5 অঙ্কটাতে কি রয়েছে, একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা AB এবং CD কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত। আর জ্যা দুটির দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 10 আর 24, আর তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত। তো এরকম একটা বৃত্তের এখানে একটা জ্যা রয়েছে আর একটা এখানে জ্যা রয়েছে, দুটো জ্যা হচ্ছে বিপরীত দিকে অবস্থিত, ঠিক আছে, সমান্তরাল তার সাথে। এটার নাম হচ্ছে AB আর এটা হচ্ছে CD। এদের দৈর্ঘ্য হচ্ছে 10 আর 24, আর এদের মধ্যে দূরত্ব মানে কি, ঠিক মাঝখান থেকে আমাদের একটা লম্ব আঁকতে হবে। এই দৈর্ঘ্যটা হচ্ছে 17 সেমি। তাহলে বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তো এটার নাম একটু দিচ্ছি O। এবার কি করব, OB আর OD যুক্ত করে দাও, আর এখানে নাম দাও P আর Q, ঠিক আছে, কারণ আমাদের এই দুটো ত্রিভুজ লাগবে। তো এখানে কি দেখো দেওয়া রয়েছে যে AB এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, AB সমান কত সেমি বলা আছে, AB হচ্ছে 10 সেমি আর CD হচ্ছে 24, AB টা হচ্ছে 10 সেমি। অতএব দেখো এই যে আমরা এখান থেকে লম্বটা টেনেছি, কি হয় একটা জ্যাকে যদি কেন্দ্র থেকে জ্যার উপর একটা লম্ব অঙ্কন করা হয়, তখন সেটা জ্যাটাকে দুটো সমান খণ্ডে বিভক্ত করে। মানে এই পুরোটা যদি 10 হয় তাহলে এই একটা একটা পার্ট হবে কত, 5 সেমি করে। অতএব বলতে পারবো যে PB সমান হবে 10 এর অর্ধেক অর্থাৎ 5 সেমি, ঠিক আছে, PB হলো 5 সেমি। একইভাবে হচ্ছে CD সমান কত, 24 সেমি দেওয়া রয়েছে। অতএব QD সমান কি বলবো, 24/2 সমান হবে কত, 12 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের PB হয়ে গেল, QD হয়ে গেল। এবার আমাদেরকে ধরে নিতে হবে যে এখানটা এটা হচ্ছে x আর এদিকটা তাহলে হবে 17 মাইনাস x। ধরি কি OP সমান হচ্ছে x সেমি, কারণ পুরো দৈর্ঘ্যটা কত, PQটা হচ্ছে 17 সেমি। যেহেতু দুটো জ্যার মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেমি, তার মানে একটা দিক যদি x হয় অন্য দিকটা কত হবে, 17 মাইনাস x সেমি, ঠিক আছে। এবার দেখো এই যে ত্রিভুজ OBP, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যার এখানটা সমকোণ,
আর এটাও একটা সমকোণী ত্রিভুজ, যার এটা সমকোণ। তো সমকোণী ত্রিভুজের সূত্র আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার মধ্যে দুটো বাহুর মান আমরা জানি, এটা 5, এটা x, তাহলে এটা কত হবে বার করতে পারবো। আবার এটা হচ্ছে 12 আর এখানটা হচ্ছে 17 - x, তাহলে এটা বার করতে পারবো। আবার দেখো এই যে OB আর OD সেই দুটো আবার সমান, কেন? কারণ দুটোই হচ্ছে কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দৈর্ঘ্য, অর্থাৎ কি বৃত্ত মানে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এই দুটো ব্যাসার্ধ নিশ্চয়ই সমান, বৃত্তের তো আর অনেকগুলো ব্যাসার্ধ হয় না, একটাই ব্যাসার্ধ হয়, তাহলে OB সমান OD হবে। এখন দেখবে এখন OB সমান হচ্ছে OD। এবার দেখো OB-টা কি করে বার করব? OB-টা হচ্ছে ওই যে ত্রিভুজটা OBP তার অতিভুজ, আর অতিভুজের দৈর্ঘ্য সমান কি হয়? লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান, এদিকে OD সমান হচ্ছে কি, এটাও হবে রুট ওভার অফ লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, তার মানে 17 - x এর হোল স্কয়ার প্লাস 12 স্কয়ার, বা দুদিক থেকে রুট তুলে দিচ্ছি, তাহলে বাঁ দিকটা হচ্ছে x স্কয়ার প্লাস 25, ডান দিকটা এখানটা রুটটা ভেঙে দিলে হবে 17 স্কয়ার হচ্ছে 289 মাইনাস 2ab, মানে 17 2 হচ্ছে 34x প্লাস b স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে হচ্ছে 144। দেখো x স্কয়ার গুলো কেটে দিতে পারি, ঠিক আছে? বা এখান থেকে কি হবে দেখো, 34x টাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে হবে কত? 34x সমান এদিকে 289 আর 144 যোগ করতে হবে, তার থেকে আবার 25 বিয়োগ করতে হবে। তাহলে যোগটা আগে করে নি, 9 4 হচ্ছে 13 3 হাতে 1 8 4 12 আর 1 আবার 13 3 হাতে 1 2 1 3 আর 1 হচ্ছে 4 মাইনাস এখানে হচ্ছে 25, বা 34x সমান কত হচ্ছে, এখানটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 5 এর থেকে 13 হচ্ছে 8 হাতে 1 0 হয়ে তাহলে 408 হচ্ছে, বা x সমান 408 কে যদি 34 দিয়ে ভাগ করি তাহলে হবে 34 আগে 34 6 থাকলে 68, 34 2 হচ্ছে 68, তার মানে x এর মান পেয়ে গেলাম 12। আর আমাদের চাইছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাই তো? তাহলে প্রথমে আমাদের ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে OB-টা ব্যাসার্ধ রুট ওভার অফ x স্কয়ার প্লাস 5 স্কয়ার। অতএব কি লিখবো দেখো, এখানে লিখে দিচ্ছি, অতএব লিখবে ব্যাসার্ধ সমান হবে রুট ওভার অফ x স্কয়ার মানে হচ্ছে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। ঠিক আছে, আমরা এখানটা থেকে OB-টা যে দৈর্ঘ্যটা পেয়েছিলাম সেটা তোমরা চাইলে এখানেও বসাতে পারো, একই ব্যাপার হবে। সমান হচ্ছে কত? 12 স্কয়ার মানে হচ্ছে 144 প্লাস 5 স্কয়ার 25, দুটো যোগ করলে দেখো হবে 169, যেটা কিনা 13 স্কয়ার। তাহলে রুট ওভার 169 মানে 13, ব্যাসার্ধ হয়ে গেল 13 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ব্যাসার্ধ হলো। অতএব ব্যাস সমান কত হবে বলো তো? যদি ব্যাসার্ধ 13 হয়, ব্যাস হবে তার দ্বিগুণ, অর্থাৎ 13 2 হচ্ছে 26 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারলে? এই অঙ্কটি কিন্তু খুব একটা জটিল নয়, খুব সোজাই হবে। তাহলে অ্যান্সারে লিখবে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেন্টিমিটার। দেখো এবার 6 অঙ্কটা কি রয়েছে, প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং কোণ বিডিসি সমান 40 ডিগ্রি। কোণ বিডিসি এটা হচ্ছে 40 ডিগ্রি, আর তার সাথে দেওয়া রয়েছে কোণ এবিডি সমান হচ্ছে 35 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলছে কোণ সিএডি সমান কত? কোণ সিএডি এটা সমান কত? আর তার সাথে কোণ বিসিডি এই যে পুরোটা এটা সমান কত? ঠিক আছে, তো এই ছবিটাতে দেখো, ছবিটা দেখে তোমাদের একটা ভুল হতে পারে, যেটা মনে হতে পারে যে এসি আর বিডি এর মধ্যে এই যে কোণগুলো রয়েছে এগুলো সব 90 ডিগ্রি। ছবিটা দেখে সেটাই মনে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু নয়। এখানে কোথাও বলা নেই যে এই যে দুটো সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, সেটা কিন্তু বলা নেই। কিন্তু ছবি দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে এসি সরলরেখাটা সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, আর বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরলরেখা হচ্ছে বৃত্তের ব্যাস। তার মানে আমরা বলতে পারবো যে কি, এসি হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এবার বৃত্তের ব্যাস কি করে বলতো? বৃত্তটাকে কি করে, দুটো সমান খণ্ডে বিভক্ত করে, অর্থাৎ অর্ধবৃত্তে। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। তাহলে এই যে এদিকে একটা অর্ধবৃত্ত রয়েছে কোণ মানে ত্রিভুজ এবিসি, এই এবিসি কোণটা 90 ডিগ্রি হবে, আর ওইদিকে যে ত্রিভুজটা রয়েছে এসিডি তার এই ডি কোণটা 90 ডিগ্রি হবে। অতএব কি বলতে পারবো বলতো, কোণ এবিসি সমানই হচ্ছে কোণ এডিসি সমান 90 ডিগ্রি। এখানে ব্র্যাকেটে কি লিখবে? অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো আমাদের যেগুলো চাইছে তার মধ্যে কি কাজে লাগছে,
আমাদের ওখানে এই কোণটা চাইছি, এটার জন্য আচ্ছা যদি এটা 90 ডিগ্রি মানে এগুলো 90 হয়, তাহলে এখান থেকে আমরা এই কোণটা পেয়ে যাব। আর সিডি বৃত্তচাপের উপর সিএডি রয়েছে, সিবিডি রয়েছে। আচ্ছা এই কোণটা পেলেই দেখো আমরা এটা পেয়ে যাব। তাহলে কোণ সিবিডি সমান কত হবে? সিবিডি মানে হচ্ছে এই কোণটা, পুরোটা যদি 90 হয় তার মধ্যে এই কোণটা কত হবে? এটা 35, তার মানে 90 তার থেকে বিয়োগ হবে 35 ডিগ্রি, সমান হচ্ছে কত? 5 5 55 ডিগ্রি। ঠিক আছে, কোণ সিবিডি হলো 55 ডিগ্রি। এবার দেখো এখানে লিখতে পারবে যে সিডি বৃত্তচাপের ওপর, সিডি বৃত্তচাপের উপর দুটো রয়েছে মানে একই বৃত্তস্থ কোণ, কোণ সিএডি সমানই কোণ সিবিডি। ঠিক আছে, সিডি একই কি হয় আমরা জানি যে একটাই বৃত্তচাপের উপর যদি দুটো কোণ থাকে তারা সমান হয়, তাহলে সিএডি সমান সিবিডি সমান কত হয়ে যাচ্ছে? 55 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণ পেয়ে গেলাম 55 ডিগ্রি। আমাদের আর একটা কোণ চাই, সেটা হচ্ছে কোণ বিসিডি। তো এবার দেখো এখানে এটাও হচ্ছে এই যে এই কোণটা এডি বৃত্তচাপের উপর একটা রয়েছে এসিডি, একটা রয়েছে এবিডি, তার মানে এই কোণটা হবে 35 ডিগ্রি। ভালো করে দেখো এডি বৃত্তচাপ এরকম ভাবে দেখবে যে এই এডি বৃত্তচাপের উপর কোন কোণগুলো রয়েছে, একটা এ বি ডি, দেখো এতে শুরু হচ্ছে ডিতে গিয়ে শেষ হচ্ছে, আবার কোথায় রয়েছে এ সি ডি, তার মানে কোণ এসিডি সমানও কত হবে? কোণ এসিডি সমান হবে কোণ এবিডি। এই নামগুলোর মধ্যেই বুঝতে পারবে, দেখো দুটোর শেষের এ আর মানে শুরুতে এ শেষে ডি রয়েছে, সমান কত? এসিডি আর এবিডি কত হয়েছে? কোথায় এসিডি? হ্যাঁ 35 ডিগ্রি, তাহলে এটা 35 ডিগ্রি হলো। ঠিক আছে, আবার এদিকে একটা কোণ রয়েছে এসিবি, এসিবিটা সমান হবে এডিবি এর সাথে, অর্থাৎ এই কোণটার সাথে। তাহলে আগে কোণ এডিবি বার করে নি, কোণ এডিবি সমানই হবে কোণ এসিবি, সমান কত হবে দেখো এডিবিটা হবে কত? পুরোটা হচ্ছে 90 ডিগ্রি এই কোণটা, তার মধ্যে এদিকটা 40, তাহলে বাকিটা কত হবে? 90 মাইনাস 40 সমান হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এডিবি হয়ে গেল 50। হ্যাঁ আমাদের চাইছে কোন কোণটা? চাইছে এই পুরোটা বিসিডি। অতএব দেখো কোণ বিসিডি সমান কি লিখতে পারবো? কোণ বিসিডি মানে হচ্ছে কোণ এসিবি প্লাস কোণ এসিডি। আর তাহলে কত হচ্ছে? এসিবি এর মান দেখো পেয়েছি 50 ডিগ্রি প্লাস এসিডি পেয়েছি 35 ডিগ্রি। 50 আর 35 যোগ করলে কত হয়? 85 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো কোণ পেয়ে গেলাম। কোথায়? একটা পেয়েছি দেখো এখানে, এই যে 55 ডিগ্রি একটা, আর এখানে একটা পেলাম 85 ডিগ্রি। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটাতে কি রয়েছে? প্রদত্ত চিত্রে ডি সমান্তরাল এবি, সেটা ছবি দেখেই বুঝতে পারছো যে ডি আর এবি হচ্ছে পরস্পর সমান্তরাল। তার সাথে আমাদের দেওয়া রয়েছে এডি এসি বিই আর বিসি এর মান। তাহলে প্রমাণ করতে হবে ডি ইজ টু মানে প্রমাণ করতে হবে না, দেখাতে হবে ডি ইজ টু এবি এর মানটা কত। তো এখানে প্রথমত আমরা আগে এক্স এর মানটা বার করে নিই, তারপর ডি ইজ টু এবি বার করবো। তো দেখো এই যে ছবিটা রয়েছে, এখান থেকে থ্যালাসের উপপাদ্যর একটা যেটা আমাদের প্রমাণ, সেটা আমরা পাবো। সেটা কি? যেহেতু এই যে কোনো একটা বাহুর সমান্তরাল হলেই হয়, সেই সমান্তরাল সরলরেখাটি কি করে? অন্য দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো? দেখো এখান থেকে বলতে পারবো যে এডি বাই সিডি সমান হবে বিই বাই সিই। ঠিক আছে, এটা বলতে পারবো। এখান থেকে দেখো প্রথমে আগে আমরা মানগুলো বসিয়ে নিই। এডি এর মান রয়েছে x-3, সিডি এর মান নেই কিন্তু পুরো এসি রয়েছে। পুরো এসিটার থেকে যদি আমরা এডিটাকে মানে বিয়োগ করে দিই তাহলে সিডি পাবো। তাহলে এসি কত রয়েছে? এসি রয়েছে 2x, তার থেকে বিয়োগ হবে এডি মানে x-3 সমান। এদিকে দেখো বিই এর মান দেওয়া রয়েছে x-2, সিটা দেওয়া নেই, আবার বিসি দেওয়া রয়েছে, তাহলে বিসির থেকে বিয়োগ করতে হবে কাকে? বিই কে, তাহলে সিই পাবো। তো এটা হচ্ছে কত? x-2। বা দেখো এখানে উপরে পাচ্ছি x-3, নিচটা যদি বিয়োগ করা হয় কি হবে? 2x এর থেকে x বিয়োগ, তার সাথে আবার 3 যোগ, তাহলে x বিয়োগ করলে হবে x, আর তার সাথে 3 যোগ করলে হচ্ছে +3 সমান। এদিকে উপরে তো x-2, নিচটা বিয়োগ করলে হবে x, আর এখানে +3 মানে +5। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে আগে এদিকটা গুণ করি, এদিকটা গুণ করলে পাবো x², এখানে হচ্ছে -3x আর +5x, -3 +5 মানে কত থাকছে? +2x, আর 5 আর 3 হচ্ছে গুণ করলে -15 সমান।
এদিকটা গুণ করলে হবে প্রথমে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স গুলো কত হচ্ছে 3 এর সাথে এক্স হলে প্লাস 3x, আর এক্স এর সাথে -2 হলে -2x, প্লাস 3x মাইনাস 2x বিয়োগ করলে কত হবে প্লাস x হবে, ঠিক আছে। আর 3 আর 2 হচ্ছে -6। এবার দেখো এক্স স্কোয়ার কেটে গেল, এক্সটা এদিকে চলে আসবে, তাহলে হবে কত 2x মাইনাস এক্স সমান 15টা ডান দিকে চলে গেলে হবে 15 মাইনাস 6, বা দেখো এখান থেকে পাচ্ছি x সমান 9, ঠিক আছে। এটা আমাদের পাওয়া থাকলো। এবার একটা জিনিস দেখো, এখানে ত্রিভুজ হিসেবে রয়েছে ত্রিভুজ CDE আর ত্রিভুজ CAB, ঠিক আছে। CDE আর তার সাথে হচ্ছে CAB, এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ। তাহলে আবার কি হয়, সদৃশ যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের বাহুর অনুপাতগুলো সমান হয়। তাহলে এই যে ত্রিভুজটা, যেহেতু ডিটা আর এবিটা না হলে আমরা কি করে পাবো, ওই দুটো মানে CDE ত্রিভুজের বাহু হচ্ছে ডি, আবার CAB ত্রিভুজের বাহু হচ্ছে এবি, সেই হিসেবে পাবো, ঠিক আছে। তাহলে বাহুর অনুপাত করলে কি পাবো, দেখো এখানে পাবো আমরা CD বাই CA সমান হবে, এখানে CD লিখেছি CA লিখছি, CD বাই CA সমান হবে DE বাই AB, যেটা আমাদের চাই, সমান হচ্ছে কত, আরেকটা কি বাকি থাকলো CDD আর CE থাকলো, তাহলে হচ্ছে CE বাই এখানে হবে CB, বা BC লিখলেও চলতো, ঠিক আছে। সবগুলো তো সি গুলোকে আগে লেখা হয়ে গেছে। এবার দেখো আমাদের কোনো অনুপাত কি জানা আছে বা কোনো বাহুর মান জানা আছে, আমাদের CD জানা নেই, CA জানা আছে, তাই তো। AC জানা আছে, AC জানলে আমরা CD জেনে যাবো, AC আর AD জানা আছে। আর এদিকে আছে CE আর রয়েছে BC, আবার BC জানা আছে। তাহলে ডি বাই এবি যে কোনো একটা থেকে বার করলেই হবে। দেখো আমরা যে কোনো একটা অনুপাত বার করিনি, CD বাই CA, CD বাই CA সমান কত হবে, CD মানে হচ্ছে এইটা, দেখো CD এর মানটা হচ্ছে এইখানটা x প্লাস 3, ঠিক আছে, x প্লাস 3 বাই C এর মানটা দেখো, মানে AC CA আর AC একই ব্যাপার, AC এর মানটা দেখো বইয়ে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 2x সমান কত, x এর মানটা এবার বসাবো 9 প্লাস 3, 9 প্লাস 3 আর নিচে হচ্ছে 2 ইন্টু 9 মানে 9 2 18 সমান 9 আর 3 কত 10 11 12 আর নিচে 18, 6 দিয়ে কাটলে 6 2 12 6 3 18 সমান হচ্ছে 2/3। এবার CD বাই CA টা যদি 2/3 হয় তাহলে অতএব এখান থেকে কি বলতে পারবো, DE ইজ টু AB এটাও হচ্ছে কত 2:3, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে। তো এই অঙ্কটা এরকম দিয়েছে, কিন্তু কয়েকটা পেজে তোমরা এরকমও পেতে পারো কিন্তু, বা পরীক্ষা তো এই শুধু এই পার্টটা আসতে পারে, যে বলতে পারে এখান থেকে x এর মান নির্ণয় করো, তখন কিন্তু আমাদের ওই দিকটা করার দরকার নেই, সেটা আরো সোজা হবে, দেখেই বুঝতে পারছো যে x এর মান কিন্তু তখনও 9ই হবে, ঠিক আছে। দেখো এরপরে 8 অঙ্কটাতে কি বলা রয়েছে, 25 ইন্টু ব্র্যাকেটের মধ্যে রয়েছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 66, তাহলে tan থিটা মাইনাস cot থিটার মান। এটা খুব সোজা হবে, দেখো এখান থেকে আমরা একেবারে বার করে নিতে পারবো। প্রথমে লিখলাম এখানে বা 25, এবার এই যে ভেতরে রয়েছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখবো। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র রয়েছে, তার মধ্যে আমরা যে মানটা চাই, অর্থাৎ এই যে মাইনাসের মানটা চাই, তাই মাইনাসের সূত্রটা লিখবো, ঠিক আছে। তাহলে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার প্লাস কত হবে, প্লাস দেখো এখানে হয় প্লাস 2ab, মানে 2 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা, ঠিক আছে, এটা সমান হচ্ছে 66, বা 25 ইন্টু এখানটাতে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার থাকলো, হোল স্কয়ার প্লাস হচ্ছে 2, এখানে tan ইন্টু cot মানে কত, tan এর উল্টো cot, তাহলে দুটোকে গুণ করলে হয়ে যায় 2, মানে 1 হয় আর কি, গুণ করলে 1 হয়, তার সাথে 2 গুণ, তাই 2 লিখেছি। এবার 25টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কত হবে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার প্লাস 2 রয়েছে সমান এদিকে হচ্ছে 66/25। এবার 2টাকে আবার নিয়ে যেতে হবে, তাহলে বাঁ দিকে কি পাবো, tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার সমান হচ্ছে কত 66/25 রয়েছে, তার থেকে বিয়োগ হলো 2 -2, ঠিক আছে। এবার এখানটা আমরা কি করব, লসাগু করব, লসাগু করে যদি রুট করতে পারি, রুট করলে সেটার মানটাই হবে আমাদের tan থিটা মাইনাস cot থিটার মান। তাহলে দেখো এখানে লসাগু হয়ে গেল 25 25 মিলে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 66 মাইনাস এখানে 2 এর সাথে 25 গুণ করলে কত হয়, 25 2 হচ্ছে 50 সমান 66 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 16, আর নিচে তো রয়েছে 25, ঠিক আছে। তাহলে এটার হোল স্কয়ার সমান যদি 16/25 হয়, তাহলে এখান থেকে কি বলতে পারবো, বা tan থিটা মাইনাস cot থিটা সমান কত হবে বলো তো, প্লাস মাইনাস √16/25 হবে, ঠিক আছে। রুট যেহেতু হোল স্কয়ারটা তুলছি তার জন্য প্লাস মাইনাস দিতে হবে, আর 16/25 রয়েছে, তাহলে 16 এর বর্গমূল কত 4,
আর 25-এর বর্গমূল হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হলো +/4/5। দেখো এরপরে 9-এর অঙ্কটাতে কি রয়েছে, একটি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া রয়েছে, তাহলে বলছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান। তো প্রথমে আমরা তৃতীয় কোণটার এই যে ষষ্ঠিক পদ্ধতিতে মান সেটাই বার করব, তারপরে সেটাকে রেডিয়ানে নিয়ে যাব। তো ত্রিভুজের মোট 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। আর এখানে দুটো কোণ দেওয়া রয়েছে যেটা, তাহলে 180 থেকে দুটো কোণের সমষ্টি বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই দুটো কোণের সমষ্টি কত সেটা বার করব। কত রয়েছে আমাদের, 65 ডিগ্রি 56 মিনিট আর হচ্ছে 55 সেকেন্ড। আর একটা কোণ রয়েছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। এবার দেখো যোগ করলে কত হবে, প্রথমে 55 আর 5 যোগ করলে হচ্ছে 60। ঠিক আছে, 56 আর 3 যোগ করলে হচ্ছে 59। আর এখানে এই দুটো যোগ করলে হচ্ছে 1 2 9 129 ডিগ্রি। এবার দেখো 60 সেকেন্ড মানে কত, 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। সেই 1 মিনিটটা এখানে যোগ করলে এটা সমান কত হয়ে যাবে, 129 ডিগ্রি 60 মিনিট। আবার 60 মিনিটকে ডিগ্রিতে করলে কত হবে, 60 মিনিট মানে হচ্ছে 101 ডিগ্রি। তাহলে 129 আর 1 হচ্ছে কত, 130 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি দুটো কোণের সমষ্টি। অতএব তৃতীয় কোণটি কত হবে, 3টি কোণ মিলে হয় 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ পেয়ে গেছি। অতএব তৃতীয় কোণটি কত হবে, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, এই যে ডিগ্রিতে পেলাম এটা আমরা পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে মান। আর এটাকে যদি আমরা রেডিয়ানে করি তাহলে কত দিয়ে গুণ করব, π/180 রেডিয়ান। ঠিক আছে, কাটাকাটি করে দাও, 0 0 আর কিছু কাটার নেই এখানে, সমান হচ্ছে 5π বাই নিচে হচ্ছে 18, এখানে হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হচ্ছে, এটা 5π/18। দেখো এরপরে 10-এরটাতে কি রয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের মান যথাক্রমে h একক ও r একক হলে r² h² বাই r² প্লাস h² এর মান নির্ণয়। খুব সোজা হবে অঙ্কটা। দেখো প্রথমে তোমরা ওপরে লিখে নেবে আগে। ঠিক আছে, যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে r একক, উচ্চতা, আচ্ছা সরি এটা তো ধরারই দরকার নেই, ব্যাসার্ধ উচ্চতা তো দেওয়াই রয়েছে r একক। তাহলে আমাদের কিন্তু যেটা তির্যক উচ্চতা সেটা বার করে রাখতে হবে। তাহলে তির্যক উচ্চতা কি হয়, তির্যক উচ্চতাকে আমরা কি দিয়ে লিখি বলতো, এল দিয়ে লিখি। ঠিক আছে, এল সমান হয় √h² প্লাস r², বা এখান থেকে l² সমান হবে কত, h² প্লাস r²। এটা থাক। ঠিক আছে, এবার দেখো শর্তে কি বলা রয়েছে, শর্তে আমাদের বলা রয়েছে আয়তনের সাথে পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। তো আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r² h। ঠিক আছে, আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। দেখো এখানে পাই আর পাই কেটে গেল, একটা আর কেটে এখানে আর থাকছে। ঠিক আছে, বা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো, আর এইচ সমান হচ্ছে 3, আর এল এর মানটা বসাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা এল এর মান বসাবো না, স্কোয়ার করে দেবো 3l, বা এখান থেকে পাবো r² h² সমান 3 ইন্টু এল এর মান হচ্ছে কত, h² প্লাস r²। দেখো চলে এসছে, আর কিছু নেই অঙ্কটাতে। আমরা এবার শুধুমাত্র ওই যে h² প্লাস r² রয়েছে এটাকে এখানে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, বা ডান দিকে যেহেতু গুণ রয়েছে বা দিকে আসলে কি হবে, ভাগ হবে, সমান হচ্ছে কত, 3। দেখো অ্যান্সার পেয়ে গেছি, এটারই মান আমাদের জানতে চাইছিল। ঠিক আছে, আচ্ছা এরপরের যে অঙ্কটা রয়েছে দেখো, এটাও খুব সোজা একটা অঙ্ক। এখানে একটা লম্ববৃত্তাকার চৌম্ব শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া রয়েছে 2:1, আর উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে 1:2, তাহলে ব্যাসের অনুপাত। তো আয়তনের অনুপাত মানে হচ্ছে, দেখো আয়তনের অনুপাত মানে হচ্ছে v1/v2। ঠিক আছে, আয়তনকে আমরা v দিয়ে লিখি জানো, সমান হচ্ছে 2/1, বা এটা যেহেতু হচ্ছে চোঙের আয়তন, চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত, তাহলে চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তন হয় পাই r1² h1। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে r1 একক, উচ্চতা হচ্ছে h1, আর যেটা শঙ্কু, শঙ্কুর গুলো হবে কি 2 হয়ে যাবে, মানে শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে r2, উচ্চতা হচ্ছে h2। ঠিক আছে, এটা সমান হচ্ছে 2/1। দেখো এখানে পাই আর পাই কেটে গেল, তা তিনটা এক, যখন কোন একটা সংখ্যা নিচে 1-এর 3 থাকে তখন উপরে উঠে গেলে কি হয়ে যাবে, ওটা 3 হয়ে যাবে। তাহলে 3 হয়ে গেল, r1 এর বাই r2 একসাথে হোল স্কোয়ার লিখে দিলাম, দুটোরে যেহেতু স্কোয়ার রয়েছে, ইন্টু হবে কত, h1/h2।
সমান হচ্ছে 2/1। বা এখানে দেখো R1/R2 এর মানটা আমাদের বার করতে হবে, তাহলে 3টাকে ডান দিকে পাঠিয়ে দিই, শুধুমাত্র যেটার মান বার করবো সেটাই বাঁ দিকে থাকবে, এটার হোল স্কয়ার থাকলো, ইন্টু H1/H2 এর মান দেখো দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কত 1/2 সমান এখানে উপরে 2, আর এই 3টা যখন ডান দিকে আসবে তখন কি হবে, এখানে নিচে চলে আসছে, ঠিক আছে। বা R1/R2 হোল স্কয়ার সমান এই 2টা ওইদিকে চলে গেলে কত হবে 4/3 হয়ে যাবে। বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি R1:R2, দেখো হোল স্কয়ারটা তুলে দিলাম শুধু, আর ডিভাইডেড বাইটাকে ইস টু দিয়ে লিখছি, সেটা লিখতেই পারি। আর হোল স্কয়ারকে তোলার জন্য এদিকে কি হয়ে যাবে, এদিকটা হয়ে যাবে রুট, তাহলে 4-এর বর্গমূল কত 2, আর 3-এর হচ্ছে √3, ঠিক আছে। তাহলে R1:R2 হলো 2:√3, অর্থাৎ কি এটা আমরা পেয়েছি ব্যাসার্ধের অনুপাত। আর ব্যাসার্ধের অনুপাত যেটা হবে সেখান থেকে যদি ব্যাসের অনুপাত বার করতে চাই তাহলে কি হবে 2R1:2R2 সমান কি হবে, দেখো এর সাথেও 2 গুণ হবে, এর সাথেও 2 গুণ হবে, তাতে লাভ কি হবে, দুটোর থেকে 2 কেটে যাবে যেহেতু অনুপাত, তাহলে এটা সমান হবে 2:√3, ঠিক আছে। অর্থাৎ কি ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাত সে একই হয়। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, যে তাদের ব্যাসের অনুপাত হচ্ছে 2:√3। দেখো এর পরেরটাতে কি রয়েছে, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি। তো এখানে খুব বেশি সংখ্যা নেই, এখানে রয়েছে 25, 26, 27, 28। এবার 25 তার নিচে দেখো 4 রয়েছে, অর্থাৎ কি 25 রয়েছে 4 বার। এটাকে আমরা কি করতে পারি বলতো, এখানে এরকম করে চাইলে লিখতে পারি যে 25টা রয়েছে 4 বার, তারপরে রয়েছে 26, এখানে ডিভাইডেড বাই এর মতো না লিখে এটা রয়েছে 6 বার, 27টা রয়েছে 7 বার, আর 28 রয়েছে 5 বার, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে বলতো, আমরা প্রথমে সামেশন f বার করি, অর্থাৎ যে মোট কতগুলো সংখ্যা রয়েছে, তাহলে এখানটা যোগ করলে কত পাবো, সামেশন f সমান কত হবে 4 + 6 মানে 10 + 7 মানে 17, 17 + 5 মানে হচ্ছে কত 22। তো এটা হচ্ছে n এর মান, এটাকে আমরা n বলি। সেখান থেকে আমরা n/2 বার করি, কারণ আমরা জানতে চাই যে অর্ধেক পদ কোনটা, ঠিক আছে, একদম অর্ধেকে কত রয়েছে, তাহলে এটা তো যেহেতু জোড় সংখ্যা 22/2 মানে কত হবে, সমান হচ্ছে 11, অর্থাৎ যেটা 11তম পদ সেটা হবে আমাদের কি মধ্যমা। তো 11তম পদ কি, দেখো প্রথমে এখানে 4টা পদ রয়েছে, 4টা পদ 25 হয়ে গেল, তারপরে আবার 6টা রয়েছে, মানে 4টা আর 6 10টা পদ হয়ে গেল কি 25 থেকে 26, তারপরে শুরু হয়েছে 27, এটা হচ্ছে 11 নম্বর পদ, তার আগে এখানে 10টা পদ হয়ে গেছে, এটা হচ্ছে 11 নম্বর পদ, তারপরে এরকম করে 27 আরো বেশ কয়েকবার রয়েছে, মানে 7 বার রয়েছে। কিন্তু এখান থেকে তাহলে কি বুঝতে পারছি, মধ্যমা কোন পদটা হচ্ছে, একদম মাঝখানে রয়েছে কে 27, তাহলে অতএব কি লিখে দেবো, যে মধ্যমা সমান হচ্ছে, দেখো তোমরা তো এখানে লিখে দিচ্ছ n/2 সমান 11, তাহলে লিখবে মধ্যমা সমান 11তম পদ সমান হচ্ছে কত 27, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের কি 4-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল, এর পরের দিন আমরা পরের যেগুলো রয়েছে সেগুলো শুরু করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।